সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়াংপিএনপি আওয়ার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। স্পেশালি কিছু ট্রান্সফার রিলেটেড কথা রয়েছে। আই নো দেয়ার আর লটস অফ বাজ ইন দ্য ট্রান্সফার মার্কেট, বাট যা ইনফরমেশন রয়েছে এই মুহূর্তে, যা কিছু শেয়ার করার মতো জায়গাতে রয়েছে সেইটুকুই শেয়ার করবো। বাট শুরুতে যেটা বলার রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, এই মাইকটা এবং সাউন্ড কোয়ালিটি, আই নো দিস ইজ ভেরি মাচ পুয়ার, বাট আমি ভেবেছিলাম যে হয়তো বোয়ার এই ওয়্যারলেস মাইকটা ভালো হতে পারে, কারণ সব জায়গাতে ট্রাভেল করতে গেলে সবসময় তো সেট আপ নিয়ে ঘোরা যায় না। তো এটা সেই কারণে আমি নিয়েছিলাম, বাট ইট হ্যাজ বিন টোটালি ফেলড, এবং সেই কারণে এটার রিপ্লেসমেন্টে অন্য কিছু দেখা যাক কিছু হয় কিনা। বাট যা সাউন্ড আসছে এই মুহূর্তে তার জন্য আই এম ভেরি মাচ সরি। সেইটুকু অ্যাকসেপ্ট করে নিয়ে ভিডিওটা দেখো। আমি জানি অনেকের প্রবলেম হচ্ছে, কারণ রেগুলার বেসিসে একটা জিনিস শুনতে শুনতে অন্য কিছু শুনতে পেলে কানে একটা খটকা লাগে। এটা আমার ক্ষেত্রেও হয়, তোমাদের অনেকের ক্ষেত্রে সেটা হয়েছে। অনেককে কমেন্ট করে জানিয়েছে, বাট আই এম সরি টু সে, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করার নেই। যদি সরাসরি ঢুকি ট্রান্সফার মার্কেটের দিকে, কিন্তু তার আগে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ, তিনি কিন্তু অফিসিয়ালি আজকে তার দায়িত্ব থেকে সরে গেছেন কেরালা ব্লাস্টার্স থেকে। এটা অনেকদিন আগে থেকে কিন্তু মনে করা হচ্ছিল, এবং প্রায় আজ থেকে 1 মাস বা 1-1.5 মাস আগেই কিন্তু কথা বলেছিলাম ব্যাপারটা নিয়ে, যে আগামী সিজনে কিন্তু কেরালা নতুন করে টিমটাকে রিবিল্ড করতে চাইছে নতুন কোচের আন্ডারে। এবং সেই ক্ষেত্রে বেশ কিছু হাই প্রোফাইল নেম অলরেডি আইএসএল এর মধ্যে থেকে আলোচনার মধ্যে এসে গেছে। কিন্তু ইভান ভুকোমানোভিচ তিনি কিন্তু চলে যাচ্ছেন, এটা পরিষ্কার এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং শুধুমাত্র তা না, কেরালা ব্লাস্টার্সের একটা বড় ডোমেস্টিক যে প্লেয়ারের পুল, সেই পুলটা কিন্তু ভেঙে বেরিয়ে আসছে। ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু তারা অন্য ক্লাবে সার্চে রয়েছে, বা ম্যাক্সিমাম কিছু প্লেয়ারের কাছে ভালো ক্লাবের অফারও রয়েছে। তো মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে কেরালা একদিক থেকে যেমন একটা কোথাও সেট আপ স্কোয়াডকে তৈরি করে নিচ্ছে ইয়াং প্লেয়ার দিয়ে, তেমনই কিন্তু বেশ কিছু প্লেয়ার যাদের সেল করতে পারলে ভালো রকম ভাবে মার্কেট থেকে রেভিনিউ তারা কালেক্ট করতে পারবে, সেরকম কিন্তু প্লেয়ার বেশ কিছু লিস্টে অলরেডি রয়েছে অন্য ক্লাবে মুভ করার ক্ষেত্রে। ইভান ভুকোমানোভিচের চলে যাওয়াটা কেরালা কিভাবে আবারও নতুন কোচ নিয়ে এসে সামলাতে পারে, অবশ্যই সেটা দেখার বিষয় হবে। কারণ তিনি 3 বছরে বা এখনো অব্দি 10 বছরে কোনো কোচই কিন্তু কেরালাকে কোনো ট্রফি দিতে পারেনি, এটা ঠিক কথা। বাট লাস্ট 3 ইয়ার্সে তিনি প্রথম কোচ হিসেবে ব্যাক টু ব্যাক কনজিকিউটিভ তিনি 3বার কিন্তু টিমকে প্লে অফসে নিয়ে গেছেন, এবং সেখানে দুরকম রুলসেই কিন্তু তিনি টিমকে প্লে অফসে নিয়ে গেছেন। তিনি 21-22 সিজনে টিমকে ফাইনালে নিয়ে গেছেন, যেটা তার কাছে একটা বড় রেকর্ড। এবং হ্যাঁ, অ্যাজ এ কোচ আবারও বলছি, তিনি ট্রফি দিতে পারেননি, বা সেই সাকসেস যেটা কেরালা ফ্যান্সরা ওয়েট করে থাকে সেটা তিনি দিতে পারেননি। বাট স্টিল তিনি কিন্তু যথেষ্ট সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে টিম ছাড়ছেন। আলটিমেট তাকে কোথাও হেট্রেড নিয়ে বা একদম ফেলিওরের তকমা নিয়ে কিন্তু ক্লাব ছাড়তে হচ্ছে না। বাট যে কোচই আসুক না কেন কেরালার টিমটাতে, কোথাও ট্রফি যে একটা লাখের বড় ফ্যাক্টরে থাকে, সেই ফ্যাক্টরটা কিন্তু কেরালার ক্ষেত্রে কাজ করে না। সেই কারণে যেই কোচই আসুক না কেন তারা কিন্তু ট্রফিটা দিতে পারে না। দেখা যাক কোন কোচের হাতে প্রথম কেরালা ব্লাস্টার্স তারা ট্রফি পায়, কারণ এত ভালো ভালো কোচ চলে যাওয়ার পরেও কিন্তু ট্রফি শূন্য হয়ে কেরালা ব্লাস্টার্স পড়ে রয়েছে। তো ইভান ভুকোমানোভিচ আইএসএল এ তিনি থাকেন, অন্য ক্লাবের ভালো অফার তার কাছে রিচ করে না, তিনি অন্য কোথাও আবারও বিদেশে গিয়ে কোচিং করান, সেটা দেখার বিষয় হবে। কেরালা ব্লাস্টার্স কোন কোচ দিয়ে সিট ফিল আপ করেন সেটা দেখার বিষয় হবে। মার্কেটে গুঞ্জন রয়েছে যে 4জন কোচ সেমিফাইনালে টিমকে তুলতে পেরেছেন, সেই 4জনের প্রত্যেকের সাথে নাকি একটা রাউন্ড অফ টকস কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে করা হয়েছে। কোথা থেকে পজিটিভ কোথা থেকে নেগেটিভ সেটা তো অন্য বিষয়, বাট হ্যাঁ, ফুটবল মার্কেটের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে সিচুয়েশন কিন্তু বদলে যেতে পারে। যদি প্লেয়ার রিলেটেড ব্যাপারে ঢুকি, তাহলে কেরালা থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু রয়েছে, তারা মার্কেটে অলরেডি বাজিং কি তারা ক্লাব ছাড়ছে। কালকে যেমন প্রীতম কোটালের কথা বলেছিলাম, একটা বড় ট্রান্সফার হতে পারে ইস্টবেঙ্গলের দিকে, একটা রিমার কিন্তু আসছে, তার একটা ইনকোয়ারি অলরেডি হয়েছে। যেহেতু কন্ট্রাক্টেড, তো ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। এর সাথে আরো একজন প্লেয়ার, আরো একজন ইম্পর্টেন্ট প্লেয়ার ইস্টবেঙ্গল তাকেও কিন্তু টার্গেট করেছে। এবং শুধু ইস্টবেঙ্গল না, ইস্টবেঙ্গলের পাশাপাশি কিন্তু বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু অলরেডি ফাইটে ঢুকে গেছে ভিভিন মোহনানকে সিগনেচার করানোর জন্য। ভিভিনকে আমরা জানি এই সিজনে একটা ভিভিনের অসাধারণ উত্থান হয়েছে। গত সিজন থেকে একটা কোথাও আসতে পারে, একদম টপ লেভেল ফুটবলে জানান দিচ্ছিল। ইউথ ফুটবল থেকে উঠে আসা ইন্ডিয়ার আন্ডার-20 টিমের যে সাব চ্যাম্পিয়নশিপ, সেই স্কোয়াডে থাকা, তারপর গ্রিসের ক্লাব ওএফআই ক্রিটে সেখানে গিয়ে তার একটা ট্রেনিং সেশন হয়, সেখানে গিয়ে বেশ কিছু সে ম্যাচ খেলে, তারপর আবারও সে ইন্ডিয়া ফিরে আসে, কেরালার টিমে জয়েন করে। এবং এই সিজনটা যথেষ্ট ভালো একটা সিজন গেছে। সেন্ট্রাল মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড দুটো পজিশনে দারুণ খেলতে পারে। এবং ইভান ভুকোমানোভিচ কিন্তু বেশ কিছু ইয়াং প্লেয়ারকে তিনি তৈরি করেছেন, বলা চলে যে একদম অনামী কিছু জায়গা থেকে ক্লাব থেকে নিয়ে এসে, বা একদম ইয়াং একাডেমি প্লেয়ার নিয়ে এসে তিনি কিন্তু সিনিয়র টিমে প্রজেক্ট করতে পেরেছেন বেশ কিছু প্লেয়ারকে।
হয়তো কিছু প্লেয়ার পারেনি, কিছু প্লেয়ার সাকসেস পেয়েছে, বাট তিনি চেষ্টা করে গেছেন। তার মধ্যে একটা ইউথ প্লেয়ারদেরকে নিয়ে কাজ করার যে মানসিকতা, সেটা কিন্তু বারবার প্রকাশ পেয়েছে, যেটা আরো একজন কোচ নাম করতে হবে, পিটার ক্র্যাটকি, মুম্বাই সিটি এফসির হেড কোচ, তার মধ্যেও কিন্তু জিনিসটা দেখা যায়। তো এই ভিভিন মোহনকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে এবং বেঙ্গালুরুর তরফ থেকে কিন্তু এক প্রস্ত অফার পাঠানো হয়েছে, যেহেতু তার কন্ট্রাক্ট এই সিজনে শেষ হয়ে যাচ্ছে এবং একটা কানাঘুষো ব্যাপার রয়েছে যে তার সাথে কেরালা ব্লাস্টার্স তারা নাকি অলরেডি 3 বছরের একটা চুক্তি কমপ্লিট করে ফেলেছে। 2027 অব্দি অলরেডি তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, বাট তারপরেও কিন্তু দুটো ক্লাবের তরফ থেকে ভালো প্রস্তাব প্লেয়ারের কাছে রয়েছে, দেখা যাক সেটা কি হয়। এবং তার সাথে আরো একজন প্লেয়ার, বাঙালি প্লেয়ার, উইঙ্গার সৌরভ মন্ডল, এই প্লেয়ারটাকেও কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করছে সই করানোর, টিমকে বোলস্টার করার জন্য। তো ইস্টবেঙ্গল যে প্ল্যানটা করছে অন্ততপক্ষে বেঞ্চ স্ট্রেংথ করার জন্য, বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করা, বেশ কিছু প্লেয়ারকে অফার পাঠানো, তার মধ্যে কতগুলো ফাইনালি মুভ হয় সেটাই দেখার বিষয় হবে। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে কেরালার, সেই প্লেয়ার কিন্তু মোহনবাগানের টার্গেট লিস্টে বহুদিন ধরে রয়েছে, ডিফেন্ডার হার্মিপাম রুইবা। গত সিজনে কিন্তু একটা বিরাট বড় চান্স ক্রিয়েট হয়ে গেছিল এবং প্রায় ডিল ডান হয়ে গেছিল, শুধুমাত্র বাকি যে ফর্মালিটিস রয়েছে সেটা এবং সিগনেচার করাটা বাকি ছিল। পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত একটু চেঞ্জ হয়, প্রীতম কোটালের পরিবর্তে মোহনবাগান কিন্তু নিয়ে যায় সাহাল আব্দুল সামাদকে, এবং সাহাল আব্দুল সামাদ এই সিজনে এসে দুটো ট্রফি জিতেছে অলরেডি, যেটা এতদিন অবধি কেরালাতে থেকে তার হাতে ওঠেনি। যে ক্লাব লেভেলের কোনো ট্রফি, সেটা কিন্তু মোহনবাগানে এসে উঠেছে। এবং সেই হার্মিপাম রুইবাকে কিন্তু এই সিজনে মোহনবাগান আবারও টার্গেট করেছে, ডিসপাইট হিজ লং কন্ট্রাক্ট অ্যাট কেরালা ব্লাস্টার্স। মোহনবাগান কিন্তু ট্রান্সফার ফি দিয়ে ব্যাকআপ ডিফেন্ডার নেওয়ার জন্য হার্মিপামের জন্য একটা যথেষ্ট ভালো দর কষাকষির দিকে যাচ্ছে। এবং যেহেতু অলরেডি দেখো গত সিজনে একটা জায়গা তৈরি হয়ে গেছিল, প্লেয়ারের যে টার্মস রয়েছে সেটা এগ্রিড হয়ে গেছিল, প্লেয়ারের আসতে কোনো প্রবলেম ছিল না। তো সেই জায়গা থেকে মনে করা হতে পারে যে হ্যাঁ, মোহনবাগান এই সিজনে হার্মিপামকে যদি টার্গেট করে আনোয়ার আলীর ব্যাকআপ হিসাবে এবং একজন আরো বেটার কোয়ালিটির ইয়াং ডিফেন্ডার হিসেবে, তাহলে কোথাও সেই ডিলটা কমপ্লিট হতে পারে। বাট হ্যাঁ, অলরেডি ইয়াং ডিফেন্ডার হিসেবে কিন্তু দীপেন্দু মতো প্লেয়ার উঠে এসেছে, রাজের মতো প্লেয়ার রয়েছে, বাট স্টিল যখন একটা টিম বড় প্রজেক্ট নিয়ে চলে তখন কিন্তু একটা পজিশনে মাল্টিপল প্লেয়ার নেয়। এবং যেহেতু এই প্লেয়ার এখনো অব্দি সেই স্টার তকমাটা পায়নি বা সেই টপ লেভেলটাতে এখনো রিচ করেনি, তো কোথাও গেম টাইমের ভয় বা হারিয়ে যাওয়ার ভয়টা এখনো অব্দি নেই। বাট একটা বড় ক্লাবে যখন থাকবে, বড় কোচের আন্ডারে যখন থাকবে বা বড় প্লেয়ারদের সাথে যখন সে ড্রেসিং রুমটা শেয়ার করবে, তখন কিন্তু তার যে একটা আলাদা খিদে ভালো খেলার, সেটা কিন্তু অনেক বেশি করে বাড়বে। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারের কথা বলবো, এই প্লেয়ার শুধুমাত্র আপকামিং সিজনে না, মানে দীর্ঘ সময় ধরে কিন্তু মোহনবাগানের টার্গেটের একটা জায়গাতে রয়েছে, জিকসন সিং। নতুন করে তাকে নিয়ে বলার কিছু নেই, এর আগে কথা বলেছি যে জিকসন আসার ফলে কি কি পজিটিভিটি রয়েছে মোহনবাগানে, কি কি নেগেটিভিটি রয়েছে মোহনবাগানের ক্ষেত্রে না, জিকসন বা অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে ডিসকাস করেছি। যে ন্যাশনাল টিমের প্লেয়ারের সাথে যখন কোথাও গেম টাইম ক্লাশ হওয়ার একটা চান্স থাকে, তখন সেই জায়গাতে একটা প্লেয়ার চয়েস করবে কি করবে না সেটা তার ডিসিশন হয়ে যায়। বাট কোথাও ক্লাবের যখন একটা ফিক্সড টার্গেট থাকে, কোথাও একটা ক্লাবের বড় প্রজেক্ট থাকে, তখন কিন্তু একটা প্লেয়ারকে নিয়ে আসা উইথ আ বিগ ট্রান্সফার ফি, সেটা কিন্তু একটা ক্লাবের শুধুমাত্র ডিমান্ড না, ডিমান্ডের পাশাপাশি কোথাও একটা বিরাট বড় নিড স্পেস ক্রিয়েট করে ফেলে, যেটা আমার দরকার। এবং সেই দরকারের জায়গাতে কিন্তু আপাতত জিকসন সিং এর সিগনেচারটা দাঁড়িয়ে রয়েছে মোহনবাগানে। কারণ আমরা হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাচে দেখেছি যে দীপক টাংরির কথা বলো বা অনিরুদ্ধ থাপার কথা বলো, রিসেন্ট টাইমে কিছু ম্যাচে অভিষেক সূর্যবংশীর কথা বলো, তারা ভালো খেলেছে। বাট অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাজ আ কোর ডিফেন্সিভ মিডফিল্ডার যে পারফরমেন্সটা মোহনবাগানের দরকার, সেটা কিন্তু কোথাও কিছু কিছু সময় মিসিং থেকেছে। আমি বলছি না যে রেগুলার বেসিসে কন্টিনিউয়াসলি মোহনবাগান ওই পজিশনটাতে সাফার করেছে, আমি যে সমস্ত ম্যাচের কথা বলেছি সেই ম্যাচগুলো কিছু কিছু ক্ষেত্রে ভাইটাল হয়েছে, যে ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে ডিফেন্সের যে গ্যাপটা, সেই গ্যাপটা অনেক সময় বেশি হয়ে গেছে। ওখানে এমন একজন প্লেয়ারকে লাগবে যে কোথাও পারফেক্ট একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যার উপরে শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ফুটবল না, কনস্ট্রাকটিভ ফুটবলটাও তুমি এক্সপেক্ট করতে পারো। অ্যান্ড দ্যাট প্লেয়ার কুড বি জিকসন সিং। কারণ বাকি টিমগুলোর দিকে তাকালে দেখা যাবে যে টিমগুলো তাকে টার্গেট করে তুলতে পারে, সেখানে অলরেডি এমন কিছু প্লেয়ার রয়েছে যেখানে জিকসন হয়তো যাওয়ার কথা ভাববে না। সেখানে কোথাও মোহনবাগান তার কাছে একটা পসিবল ডেস্টিনেশন হতে পারে, কোথাও ট্রফি যেখানে জেতা যাবে। এতদিন ধরে ক্লাব ফুটবলে অনেকদিন হয়ে গেল জিকসনের, বাট হাতে কোনো ক্লাব লেভেলের ট্রফি নেই। বাট মোহনবাগান সেই ক্লাবটা হতে পারে যেখানে সে ট্রফি পেতে পারে। বেশ কিছু প্লেয়ার কিন্তু সেটা প্রুফ করেছে, বিশেষ করে রিসেন্ট টাইমে সাহাল আব্দুল সামাদ সেটা প্রুফ করেছে যে এমন একটা ক্লাবে যাব, সেই ক্লাবটা ভিশনারি ক্লাব হবে, সেই ক্লাব
দেখতে গেলে আমি ম্যাক্সিমাম গেম টাইম পাবো। ফ্যান ফলোয়িং অলরেডি কেরলাতে রয়েছে, বাংলাতে এলে তার থেকে কম কিছু হবে না, বরং অনেক বেশি হবে। মোহনবাগানের ফ্যান ফলোয়ার শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে সীমাবদ্ধ না, সারা দেশ জুড়ে, সারা বিশ্বের বহু দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। এই যে একটা প্লেয়ারের টার্গেট থাকে যে বড় ক্লাবে খেলার স্বপ্ন এবং তার পাশাপাশি ট্রফি জেতার স্বপ্ন, সেটা একটা বিগ রোল প্লে করবে। মোহনবাগান যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ, সেখানে একটা প্লেয়ারকে প্রস্তাব দিলে ভাই না করার মতো ক্ষমতা খুব কম সময়ে থাকে। এবং মোহনবাগানে কিন্তু এই ধরনের লম্বা একটা ভালো ফিজিকওয়ালা এবং মোটামুটি একজন কোয়ালিটি ডিফেন্সিভ ইন্ডিয়ান মিডফিল্ডার কিন্তু মোহনবাগানে লাগবে। আদারওয়াইজ ওই জায়গাতে কোনো ফরেন প্লেয়ার কিন্তু মোহনবাগানকে নিয়ে আসতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা এবং আইএসএল এর যে লিগ শিল্ড সেটাকে আবারও ধরে রাখা, আবারও চ্যাম্পিয়নের যে তকমা রয়েছে সেটাকে পাওয়ার ক্ষেত্রে। কারণ ওই জোনটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট জোন। ওই জোনটা যত বেশি স্ট্রং হবে তত বেশি কিন্তু গোল কনসিড করার যে চান্সেস, সেই চান্সেস কিন্তু ডিক্রিজ করতে শুরু করবে। তো আমার কাছে অন্তত পক্ষে জিকসনের যদি সিগনেচারটা মোহনবাগানে হয়, সেটা একটা পজিটিভ মেসেজ তো অবভিয়াসলি নিয়ে আসবে। কিছু প্লেয়ারের ক্ষেত্রে হয়তো গেম টাইমের বাধা হতে পারে, বাট যখন তোমার কাছে আবারও বলছি প্রজেক্ট বড়, তখন সেই জায়গাতে কিছু প্লেয়ারের যদি গেম টাইম স্যাক্রিফাইস হয়ও সেই জায়গাটা মেনে নিতে হবে। বিশেষ করে যদি খারাপ লাগে, মানে খারাপ লাগার জায়গা তৈরি হবে যদি অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ারের কোনোভাবে গেম টাইমে কনসিডারেশন এসে যায়। কারণ এই ছেলেটা কিন্তু উঠছে, আগামী দিনে এই প্লেয়ারটা স্টার প্লেয়ার হয়ে ওঠার মতো কিন্তু ক্ষমতা মাথা থেকে পা অবধি তার রয়েছে। তো তোমাদের ব্যাপারগুলো কেমন কি লাগছে যার ঘটছে ট্রান্সফার মার্কেটে, সেই নিয়ে ভ্যালুয়েবল কমেন্ট অবশ্যই পাস করতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।